আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা অষ্টম অধ্যায় ত্রিগোণমিতি। এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে আমাদের যেই সূত্রগুলো, যেই তথ্যগুলো জানা দরকার, যদি এই সূত্রগুলো ভালো করে আমাদের জানা থাকে, তথ্যগুলো ভালো করে জানা থাকে, তাহলে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো খুব ভালোভাবে সহজে তাড়াতাড়ি করে করতে পারবো। তো সবার প্রথমে যেই বিষয়টা সেটা হচ্ছে কোণ, কোণ পরিমাপের ক্ষেত্রে আমরা সাধারণত ২ টা পদ্ধতি বেশি ব্যবহার করা হয়। একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, আরেকটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক পদ্ধতিটা কি? ষাটমূলক পদ্ধতিটা হচ্ছে মূলত আমরা যে ডিগ্রি, মিনিট, সেকেন্ড শব্দগুলো যে ব্যবহার করি, যে ৩০ ডিগ্রি, ৬০ ডিগ্রি, ১৫ ডিগ্রি, এই যে আমরা ডিগ্রি শব্দটা ব্যবহার করতেছি, তো এই ডিগ্রিটা মূলত ব্যবহার করা হয় এই ষাটমূলক পদ্ধতিতে। যে পদ্ধতিতে আমরা এই ডিগ্রি, মিনিট, সেকেন্ড এই শব্দগুলো ব্যবহার করে অঙ্ক করি, কোণকে প্রকাশ করি, সেই পদ্ধতিটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি। আর বৃত্তীয় পদ্ধতি কি? সেটা হচ্ছে রেডিয়ান। যখন আমরা কোণকে রেডিয়ানের মাধ্যমে প্রকাশ করে থাকি, যে π/2, π/3, π/4, আমরা যখন এইভাবে করে বলি তখন এটা হচ্ছে রেডিয়ান। হ্যাঁ? রেডিয়ান। তো বৃত্তীয় পদ্ধতিতে আমরা কোণকে রেডিয়ানের মাধ্যমে প্রকাশ করে থাকি। তো এছাড়াও এগুলো আরও সংজ্ঞা আপনারা বইয়ের মধ্যে পাবেন। আমি এখন মূলত সূত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি। তো এই যে ষাটমূলক পদ্ধতির ক্ষেত্রে আমরা বলি ডিগ্রি, বৃত্তীয় পদ্ধতিতে বলি আর রেডিয়ান। এই যে ডি ডিগ্রি, এই যে এটা হচ্ছে চিহ্ন, এটা হচ্ছে চিহ্ন, ডি ডিগ্রি, আর রেডিয়ান, এই যে উপরে যে সি, হ্যাঁ, এই যে সি, তো এটা হচ্ছে রেডিয়ানের চিহ্ন। তাহলে ডিগ্রি এবং রেডিয়ানের চিহ্ন। তো আমরা এই ডি এর জায়গাতে যখন আমরা অঙ্ক করতে যাই তখন তো আর সরাসরি ডি থাকে না, সেখানে থাকতে পারে ৩০ ডিগ্রি, হ্যাঁ, ৩০ ডিগ্রি, ৬০ ডিগ্রি, এরকমভাবে থাকতে পারে। তো ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করা যায়, আবার রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করা যায়। আমি একটু ধারাবাহিকভাবে আসি। এখানের মধ্যে যে লিখলো d/180 ইকুয়াল টু r/পাই, এই জিনিসটা কিভাবে করে আসলো আমি এখন সেটা একটু বুঝাই। সেটি হচ্ছে ডি ডিগ্রি, যখন কোনো একটা কোণ ডিগ্রিতে থাকবে তাকে আমরা চাইলে রেডিয়ানে নিতে পারি। রেডিয়ানে নিতে হলে ডিগ্রির সেই মানটাকে, এই যে ডিগ্রির মানে এখানে কত ডি, আর এটা তো চিহ্ন, কোণের মান এই যে এটা ডি, আর এটা হচ্ছে চিহ্ন। তো ডিগ্রিতে যখন কোনো মান থাকবে তাকে যদি আমরা রেডিয়ানে নিতে চাই, তাহলে সেই মানটাকে আমরা π/180 দ্বারা গুণ করব। π/180 দ্বারা কি করব? গুণ করব। ডিগ্রির সেই মানকে, এই যে ডিগ্রির এখানে কি ডি, তাকে আমরা π/180 দ্বারা গুণ করব। গুণ করলে সাথে সাথে এটা রেডিয়ানে চলে যাবে। কোথায় চলে যাবে? রেডিয়ানে চলে যাবে। তার মানে আমরা বলতেই পারি ডি ডিগ্রি মানে হলো ডি ইন্টু π/180 রেডিয়ান, ডি ইন্টু π/180 রেডিয়ান। যদি এখানে ডি ডিগ্রির জায়গায় 30 ডিগ্রি থাকতো, এই যে 30 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারতাম 30 ইন্টু π/180 রেডিয়ান। যদি এখানে থাকতো 45 ডিগ্রি, তাহলে আমরা লিখতাম 45 ইন্টু π/180 রেডিয়ান। ঠিক আছে? তাহলে এখানের মধ্যে ডি লেখা, এই জন্য আমরা ডি দিয়ে এখানে লিখলাম। যদি 30 থাকতো আমরা 30 লিখতাম, 45 থাকতো 45 লিখতাম। ওকে, ঠিক আছে। এরপরে সামনের দিকে আগাই। তাহলে আমরা কি বলতে পারি? ডি ডিগ্রি মানে কি? ডি ইন্টু π/180 রেডিয়ান। তাহলে আমি যদি এখন লিখি ডি ইন্টু π/180 রেডিয়ান, ঠিক আছে, এটা হচ্ছে রেডিয়ান। তাহলে এটা যেহেতু রেডিয়ান, তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে রেডিয়ান। কি লিখলাম? রেডিয়ান। এটা হচ্ছে রেডিয়ানের চিহ্ন, রেডিয়ান, উপরে ছোট হাতের সি, ছোট হাতের সি। তাহলে এখন দেখেন, আমরা যদি আগে বলে আসি এই জিনিসটা যে ডি ডিগ্রি ইকুয়াল টু আর রেডিয়ান, ডি ডিগ্রি ইকুয়াল টু আর রেডিয়ান। তাহলে ডি ডিগ্রিকে কীভাবে করে লিখলাম আমরা এখানে? ডি ডিগ্রি তাকে কীভাবে করে লিখলাম? ডি ইন্টু π/180 রেডিয়ান।
ইকুয়াল টু আর রেডিয়ান। ওকে, আচ্ছা দুই দিক থেকে যদি আমি রেডিয়ানের চিহ্নটা বাদ দিয়ে দিই, তাহলে ডি এই যে পাই ডিভাইডেড বাই 180 ইকুয়াল টু শুধু আর। দুই দিক থেকে আমি রেডিয়ানের চিহ্ন বাদ দিয়ে দিছি। এখন দেখেন তো, আমি যদি একটা কাজ করি, ডি বাই 180 রেখে দিলাম, আর এই যে পাই, এই পাইটা এখানে ভাগ চিহ্নের উপরে গুণাকারে আছে। পাই এটা এখানে ভাগ চিহ্নের উপরে গুণাকারে আছে, তাহলে এটা ওই পাশে গেলে কি হবে, ভাগ চিহ্ন দিয়ে নিচে যাবে। এখানে আছে উপরে, ওই পাশে গেলে যাবে নিচে। এখানে গুণ আকারে আছে, এই যেটা আসলে ভাগ আকারে হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি ডি বাই 180 ইকুয়াল টু আর বাই পাই। এই জিনিসটা এখানে বলা হয়েছে যে 60 মূলকে যদি আমরা বলি ডি ডিগ্রি, আর বৃত্তীয়তে যদি বলি আর রেডিয়ান, যদি আমরা বলি যে ডি ডিগ্রি এবং আর রেডিয়ান পরস্পর সমান, তাহলে সেই ক্ষেত্রে আমরা সর্বশেষে এই সম্পর্কটা পাবো, ডি বাই 180 ইকুয়াল টু আর বাই পাই। এটাই এখানের মধ্যে বলা হয়েছে। তাহলে আমরা এটার ব্যাখ্যাটা দিলাম যে এটা কীভাবে করে হলো। এখন আসেন পরবর্তী আলোচনায় যাই। এখন যেই বিষয়টা সেটা হচ্ছে আমরা কি দেখলাম, যে যদি কোনো একটা মান ডিগ্রিতে থাকে, একটা কোণ সেটা যদি ডিগ্রিতে থাকে, তাকে রেডিয়ানে প্রকাশ করতে হলে কি করতে হবে, যে এখানের মধ্যে আছে 30 ডিগ্রি, তাহলে তাকে রেডিয়ানে প্রকাশ করতে চাই, তাহলে আমরা আর ডিগ্রিটা লিখব না, 30 ইন্টু পাই বাই 180 দিয়ে গুণ করব, পাই বাই 180 দিয়ে গুণ করব, তাহলে এটা সাথে সাথে রেডিয়ানে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে ডিগ্রির মানকে রেডিয়ানে নিতে হলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখেন 30 180-র মধ্যে 6 বার যায়, তাহলে আমরা লিখতে পারি পাই বাই 6 রেডিয়ান। তার মানে 30 ডিগ্রি মানেই হলো পাই বাই 6, 30 ডিগ্রি মানে হলো পাই বাই 6 রেডিয়ান। এইভাবে করে একই রকমভাবে যখন রেডিয়ানে থাকবে কোনো একটা কোণ, একটা কোণের মান যদি রেডিয়ানে থাকে আর আপনি চান তাকে ডিগ্রিতে প্রকাশ করার জন্য, তখন 180 বাই পাই দ্বারা গুণ করবেন। যেমন এই যে পাই বাই 6 রেডিয়ান, আপনি চাচ্ছেন এটাকে ডিগ্রিতে নেওয়ার জন্য, তাহলে এখানে যেই মানটা আছে তাকে আপনি গুণ করবেন 180 বাই পাই দ্বারা, 180 বাই পাই দ্বারা, তাহলে এটা এখন ডিগ্রিতে প্রকাশ হয়ে যাবে। তো এখন দেখেন পাই পাই কাটা, 6 180-র মধ্যে যায় 30 বার, অর্থাৎ 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ডিগ্রিতে থাকলে রেডিয়ানে নিতে চাই, পাই বাই 180 দিয়ে গুণ করব, আর যদি রেডিয়ানে থাকে ডিগ্রিতে নিতে চাই 180 বাই পাই দ্বারা গুণ করব, তাহলে আমাদের সামনে আমরা রেজাল্টটা পেয়ে যাব। তাহলে আশা করি আমরা এখানে ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে কি সম্পর্ক সেটা আমরা পেয়ে গেলাম। এবার যেই বিষয়টা সেটা হচ্ছে, আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে বৃত্তের অবশ্যই কেন্দ্র আছে। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে আমরা বলি ব্যাসার্ধ। আমরা যদি পরিধির উপরে একটা চাপ নিই, চাপ, পরিধির উপর অবস্থিত একটা চাপ নিলাম, পরিধির একটা অংশ, পরিধির একটা অংশ, এটা হচ্ছে কি চাপ, বৃত্তচাপ। কি বৃত্তচাপ। তো এই যে বৃত্তচাপটা নিলাম, বৃত্তচাপের একটা বিন্দু এখানে, একটা বিন্দু এখানে, এটা হচ্ছে বৃত্তচাপ। তো বৃত্তচাপের এই দুইটা প্রান্ত থেকে যদি কেন্দ্রের সাথে যুক্ত করি, বৃত্তচাপের দুইটি প্রান্ত যদি কেন্দ্রের সাথে যুক্ত করি, তাহলে কেন্দ্রে একটা কোণ তৈরি হয়, সেই কোণটাকে আমরা বললাম থিটা। কি বললাম? থিটা। আর এই যে বৃত্তচাপটা তাকে বললাম এস। তাহলে খেয়াল করে দেখেন, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা হলো ব্যাসার্ধ। পরিধির উপর অবস্থিত দুইটা বিন্দুকে আমরা যদি যুক্ত করি, তাহলে এই অংশটা হচ্ছে বৃত্তচাপ এস। বৃত্তচাপের দুইটি প্রান্তবিন্দু যদি কেন্দ্রের সাথে যুক্ত করি, তাহলে একটা কোণ পাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে, তাকে আমরা বললাম থিটা। তো এই যে এস আর থিটা, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হলো, আমরা যদি এই যে আর মানে ব্যাসার্ধ, তার সাথে যদি থিটাকে গুণ দেই, তাহলে যেই মান পাওয়া যাবে সেটা হচ্ছে এস এর মান। সেটা কার মান? এস এর মান। অর্থাৎ আপনি এস এর মান পেতে চান, বৃত্তচাপ, বৃত্তচাপের মান পেতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আর এর সাথে থিটা গুণ দিতে হবে। এস ইকুয়াল টু আর থিটা, এস ইকুয়াল টু আর থিটা। এখান থেকে কিন্তু মূলত তিনটা মান পাওয়া যায়। দেখেন, আপনি এস এর মান পেতে চান, তাহলে আর এর সাথে থিটা গুণ দেন। আপনি আর এর মান পেতে চান, তাহলে এসকে থিটা দিয়ে ভাগ দেন।
আপনি থিটার মান পেতে চান তাহলে এসকে আর দ্বারা ভাগ দেন, তাই না? এস ইকুয়াল টু আর থিটা। আমি বৃত্তচাপের মান পেতে চাই, তাইলে ব্যাসার্ধ এবং সেই কোণ তাদেরকে আমরা গুণ করব, বৃত্তচাপের মান চলে আসবে। আমি যদি বৃত্তচাপকে সেই কোণ দ্বারা ভাগ করি তাহলে আর এর মান চলে আসবে। আমি যদি বৃত্তচাপকে ব্যাসার্ধ দ্বারা ভাগ করি তাহলে সেই কোণের মান চলে আসবে। এবং এখানে একটা জিনিস লক্ষণীয়, এই যে থিটা, এই থিটা অর্থাৎ কোণ, এই কোণটাকে কিন্তু অবশ্যই আমরা রেডিয়ানে রাখতে হবে, রেডিয়ানে রাখতে হবে। যেহেতু এটা একটা বৃত্ত, এই যে বৃত্তীয় পদ্ধতি, এই যে প্রিয় শিক্ষার্থীরা বৃত্তীয় পদ্ধতি, এটা একটা বৃত্ত, সুতরাং এটার ভিতরে আমরা যখন বৃত্তচাপের মান বের করতে চাই বা ব্যাসার্ধের মান বের করতে চাই, তখন এই কোণটাকে রেডিয়ানে প্রকাশ করে তারপরে সামনে আগাইতে হবে। অর্থাৎ এমন হইতে পারে যে আপনি যখন অঙ্কটা করবেন ডিগ্রির মানটা দেওয়া থাকতে পারে ডিগ্রিতে, মানে কোণের মান, কোণের মানটা ডিগ্রিতে দেওয়া থাকতে পারে, যে একটা বৃত্তচাপ কেন্দ্রতে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, একটা বৃত্তচাপ কেন্দ্রতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। অর্থাৎ কোণটা ডিগ্রিতে দেওয়া থাকতে পারে, 60মূলক পদ্ধতিতে দেওয়া থাকতে পারে। এখন আপনি চাচ্ছেন বৃত্তচাপের মান, আপনি চাচ্ছেন ব্যাসার্ধের মান, তখন অবশ্যই এই কোণটাকে বৃত্তীয় পদ্ধতিতে অর্থাৎ রেডিয়ানে প্রকাশ করে তারপর আপনাকে সামনের দিকে আগাইতে হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। অর্থাৎ ব্যাসার্ধকে আমরা এই যে কোণ যেটা দেওয়া, এই কোণটাকে রেডিয়ানে নিয়ে এসে তারপর তার সাথে ব্যাসার্ধ গুণ দিব, আমরা এস এর মান পাবো। আমরা এই কোণের মানটাকে রেডিয়ানে নিয়ে এসে তারপর বৃত্তচাপকে এই কোণ দ্বারা ভাগ করলে আমরা ব্যাসার্ধর মান পেয়ে যাব, এইভাবে করে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এটাই এখানে আমাদের উল্লেখ করা আছে যে আর ব্যাসার্ধের কোনো বৃত্তে এস দৈর্ঘ্যের কোনো চাপ কেন্দ্রে থিটা পরিমাণ কোণ উৎপন্ন করলে এস ইকুয়াল টু আর থিটা হবে। তাহলে আমরা এখান থেকে এই যে তিনটা এস আর থিটা, এই তিনটার মধ্যে যে কোনো দুইটার মান দেওয়া থাকলে তৃতীয় যেটা নাই তার মান আমরা বের করে ফেলতে পারবো। এরপর এই যে ছকের মধ্যে যা লেখা আছে এগুলো আপনারা সবাই খুব 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 ভালো করে জানেন। সেটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা, টেন থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, কট থিটা ইকুয়াল টু 1 বাই টেন থিটা। এইভাবে করে লেখা রয়েছে। আমি এখানে নোটের মধ্যে আর কি বিস্তারিতভাবে বড় করে দেখাচ্ছি, এই জন্য এখানে নাম্বারিংটা এরকম 1 2 3 4 5 6 এইভাবে করে লেখা আছে। কিন্তু আপনাদেরকে আমি আরেক জায়গা থেকে একটু দেখাই। এই যে এখানের মধ্যে হয়েছে কি, এই ছকের ভিতরে আবার নাম্বারিং করা হয়েছে, ছকের ভিতরে আবার নাম্বারিং করে দেখানো হয়েছে যে 1 2 3 4 এভাবে করে নাম্বারিং করে দেখানো হয়েছে। কিন্তু সূত্রগুলো কিন্তু সব একই, সব একই। এই যে সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা, এই সবগুলো সূত্রই। শুধু নাম্বারিংটা এখান থেকে যেহেতু আবার এই ছকের মধ্যে নতুন করে নাম্বারিং করা হয়েছে, এই জন্য নাম্বারিংটা এরকম দেখা যাচ্ছে। আর এখানে নাম্বারিংটা একদম প্রথম থেকে 1 2 3 4 5 6 এইভাবে করে দেওয়া হয়েছে। আশা করি সবাই ক্লিয়ার, কোনো রকমের পরিবর্তন নেই, এগুলোই সব। আচ্ছা, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। এরপর এই দেখেন, এই একটা সূত্র মুখস্থ রাখতে পারলে আরও নতুন দুইটা সূত্র আপনার মুখস্থ থাকবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ এটা হচ্ছে মেইন, এটা ভালো করে মুখস্থ থাকলে বাকি দুইটা অটোমেটিক হয়ে যাবে। আবার এই যে এটা হচ্ছে মেইন, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন আপনি যদি এই মাইনাস ট্যান স্কোয়ার থিটাকে ওই পাশে নেন, তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আবার ট্যান স্কোয়ার থিটাকে যদি রেখে দেই, তাহলে 1টা এই পাশে আসলে মাইনাস, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা। তার মানে এই মেইনটা মুখস্থ রাখলে বাকি দুইটা অটোমেটিক হয়ে যাবে। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা মেইন। এখান থেকে আবার বাকি দুইটা সূত্র চলে আসবে। তো এই সূত্রগুলো যদি আমাদের খুব ভালোভাবে আয়ত্তে থাকে, তাহলে এই অধ্যায়ের যেই অঙ্কগুলো, সেটা সৃজনশীল হোক এমসিকিউ হোক, খুব দ্রুত গতিতে আপনারা করতে পারবেন। যার এই সূত্রগুলো যত ভালো মুখস্থ থাকবে, আয়ত্তে থাকবে, তার অঙ্কগুলো করতে তত বেশি সুবিধা হবে। এরপর এখানে লেখা আছে সাইন থিটা মডুলাসের মধ্যে, যে এই চিহ্নটা হচ্ছে মডুলাস চিহ্ন, মডুলাসের মধ্যে লেখা আছে সাইন থিটা। তো মডুলাস অফ সাইন থিটা লেস দেন অর ইকুয়াল 1, এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনি থিটার মান, থিটা তো কোণ, তাই না? তো এই থিটার মান যত বড় হোক অথবা যত ছোট হোক, থিটার মান যত বড় হোক যত ছোট হোক,
সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, যত বড় হোক অথবা যত ছোট হোক, সাইন থিটার মান -1 সমান বা বড় এবং +1 সমান বা ছোট হবে। যেইটা এখানে মডুলাস চিহ্নটা দেওয়া আছে, এই মডুলাস চিহ্ন দিয়ে এখানে কি লিখছে, সাইন থিটা মডুলাসের মধ্যে রেজাল্ট 1 সমান বা ছোট। এটার পুরাটাকে যদি একটু ভেঙে লিখি তাহলে বিস্তারিত রূপটা হচ্ছে এইরকম। বিস্তারিত রূপটা হচ্ছে এইরকম যে থিটার মান যত ছোট হোক অথবা যত বড় হোক, সাইন থিটার মান -1 সমান অথবা বড়, +1 সমান অথবা ছোট হবে। থিটার মান দেখেন, থিটার মান যত বড় হোক অথবা যত ছোট হোক, আপনি এখানে বসাবেন সাইন থিটার মান। কার মান? সাইন থিটার মান -1 সমান হবে অথবা বড় হবে, +1 সমান হবে অথবা ছোট হবে। একই কথা কস থিটার ক্ষেত্রেও। অর্থাৎ থিটাটা আপনি যত ছোট বা বড় নেন না কেন, যখন আপনি কসের পাশে বসাবেন, কার পাশে? কসের পাশে যখন আপনি থিটাটাকে বসাবেন, তখন এই কস থিটার মান -1 সমান বা বড় হবে, +1 সমান বা ছোট হবে। এই লিমিটের মধ্যেই থাকবে। এভাবে তাদেরকে বর্গ করেন ওই একই রকম, যে 1 সমান বা ছোট, 1 সমান বা ছোট। এখন আর মডুলাস চিহ্নটা দেয় নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন আর ঋণাত্মক হবে না। ওকে, তো এখন দেখেন যে বিষয়, তো এই সূত্রগুলো আমরা ভালো করে আয়ত্তে রাখবো। তো চতুর্ভাগের ক্ষেত্রে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত এটা কি? সেটা হচ্ছে চতুর্ভাগ। আপনারা জানেন যে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয়, চতুর্থ, চারটা চতুর্ভাগ। চারটা চতুর্ভাগ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এই চতুর্ভাগের ক্ষেত্রে কোন ত্রিকোণমিতিক অনুপাতের বিপরীত কোনটা? সাইনের বিপরীত কস, টেনের বিপরীত কট, সেকের বিপরীত কোসেক। অর্থাৎ সাইনের বিপরীত লিখতে চাইলে কস লিখতে পারবো, কসের বিপরীত লিখতে চাইলে সাইন লিখতে পারবো। টেনের বিপরীত কট, কটের বিপরীত টেন, সেকের বিপরীত কোসেক, কোসেকের বিপরীত সেক। কেউ কেউ ভাবতে পারেন স্যার একটু আগে বললেন যে সাইন তার আর কোসেকের মানটা হবে 1/কোসেক, মানে সাইন থিটা ইকুয়াল টু 1/কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু 1/সাইন থিটা। এখানে সাইন আর কোসেক, এখানে আবার সাইন আর কস লিখলেন, জিনিসটা তো বুঝলাম না। আসলে একটু ভালো করে ক্লিয়ার হই। এখানে ওদের যেই বিষয়টা সেটা হচ্ছে এই যে চতুর্ভাগের বিষয়, প্রথম চতুর্ভাগের সকল অনুপাত ধনাত্মক। এটা কিন্তু চতুর্ভাগের কথা বলা হচ্ছে। প্রথম চতুর্ভাগের সকল অনুপাত ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক ধনাত্মক, তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট ধনাত্মক, চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক ধনাত্মক। এখন ঘটনা হচ্ছে যে যদি আমরা যখন চতুর্ভাগের অঙ্ক করতে যাই, তখন π/2 এর সাথে যদি বিজোড় সংখ্যা গুণাকারে থাকে, π/2 এর সাথে বিজোড় সংখ্যা গুণাকারে থাকলে সামনে যেই ত্রিকোণমিতিক অনুপাতটা আছে সেটা উল্টায়া যায়, তার বিপরীতটা হয়। π/2 এর সাথে বিজোড় সংখ্যা গুণাকারে থাকলে সামনে যেই ত্রিকোণমিতিক অনুপাতটা ছিল সেটার বিপরীতটা হয়। তাহলে এটা পরের লাইনে গিয়ে কোসেকটা এখন কি হয়ে যাবে? কোসেকটা হয়ে যাবে সেক। কোসেকটা কি হয়ে যাবে? সেক হয়ে যাবে। এখানে আর বিস্তারিত কথাবার্তা বললাম না, এটা অনুশীলনের অঙ্কগুলো করতে গিয়ে বিস্তৃত বলা হবে। আচ্ছা, তো এখন π/2 এর সাথে বিজোড় সংখ্যা গুণাকারে থাকার কারণে কোসেকটা বিপরীত হয়ে সেক হয়ে গেল। এবার এখানে দেখেন সাইন 3 × π/2 - থিটা। এখানে π/2 এর সাথে 3 একটা বিজোড় সংখ্যা, π/2 এর সাথে বিজোড় সংখ্যা গুণাকারে থাকার কারণে এই যেখানে যে সাইন, এটা এখন বিপরীত হয়ে যাবে, সাইনটা হয়ে যাবে কস। এটাই বলা হয়েছে যে দেখব π/2 এর সাথে জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা কোনটা গুণাকারে আছে। যদি π/2 এর সাথে জোড় সংখ্যা গুণাকারে থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। যদি π/2 এর সাথে এখানে একটা জোড় সংখ্যা গুণাকারে থাকতো তাহলে কোসেকটা কোসেকই থাকবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু π/2 এর সাথে যদি বিজোড় সংখ্যা গুণাকারে থাকে, এই যে π/2 এর সাথে বিজোড় গুণাকারে থাকলে তাহলে পরিবর্তন হয়ে যাবে। কেমন পরিবর্তন? সাইনটা হয়ে যাবে কস আর কসটা হয়ে যাবে সাইন, ট্যান হয়ে যাবে কট, কট হয়ে যাবে ট্যান, সেক হয়ে যাবে কোসেক, কোসেক হয়ে যাবে সেক। এইভাবে করে পরিবর্তন ঘটবে। তাহলে এটা কখন এই পরিবর্তনটা? সেটা হচ্ছে চতুর্ভাগের বেলাতে π/2 এর সাথে জোড় সংখ্যা গুণাকারে থাকে। এই যে যদি জোড় সংখ্যা গুণাকারে থাকে, দেখেন এই যে জোড় সংখ্যা গুণাকারে আছে কস কসি, জোড় সংখ্যা গুণাকারে আছে ট্যান ট্যানি, কোনো পরিবর্তন নেই। কিন্তু যদি বিজোড় সংখ্যা গুণাকারে থাকে তাহলে
কোসেকটা হয়ে যাবে সেক, সেক হয়ে যাবে কোসেক। বিজোড় সংখ্যা যদি গুণাকারে থাকে তাহলে সাইন হয়ে যাবে কস, কস হয়ে যাবে সাইন। এইভাবে করে পরিবর্তনটা ঘটবে। এটাই মূলত এখানের মধ্যে দেখানো হয়েছে। চতুর্ভাগের ক্ষেত্রে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত সাইন থিটা কস থিটা, কস থিটা সাইন থিটা, ট্যান থিটা কট থিটা, কট থিটা ট্যান থিটা, সেক থিটা কোসেক থিটা, কোসেক থিটা সেক থিটা। আচ্ছা ঠিক আছে। এরপরে এই যে ছকের মধ্যে দেখতেছেন এখানে বলা হলো এটা মনে করেন যে আমিও অনেক আগে ক্লাসের মধ্যে যখন মজা করে এই জিনিসটা মনে রাখাই, তো আমার এখনো এইটাই মনে আছে বেশি করে। সেটা হচ্ছে সংক্ষেপে কীভাবে করে এটা মনে রাখতে পারি। সাগরে লবণ অনেক, এই সাগরে এখান থেকে কি আসবে সাইন, লবণের এই যে লম্ব, অনেক এই যে অতিভুজ, তাহলে সাইন লম্ব অতিভুজ, তাহলে সাইন থিটা ইকুয়াল টু, প্রথমে লম্ব বলছে তাহলে লম্ব আগে লিখে ফেলবো, এরপরে ভাগ, এরপরে অতিভুজ। ঠিক আছে, এইভাবে করে এই জিনিসটা মূলত দরকার পড়ে যখন সমকোণী ত্রিভুজের মধ্যে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করার মাধ্যমে কোন একটা বাহুর মান বের করতে বলে। একটা সমকোণী ত্রিভুজ, সেখানে একটা কোণের মান দেওয়া আছে, তো একটা বাহুর মান দেওয়া আছে, আর একটা বাহুর মান আপনি বের করতে চান, তখন এই তখন এটা বেশি দরকার পড়ে। তাহলে সাগরে লবণ অনেক, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। কবরে ভূত অনেক, এই যে কস কস, ভূত এই যে ভূমি, অনেক এই যে অতিভুজ, তাহলে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, যেটা আগে বলবো সেটা উপরে আর পরেরটা নিচে। কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। টেরা লম্বা ভূত, এই যে ট্যান লম্ব ভূমি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে এই জিনিসটা আমাদের লাগবে সমকোণী ত্রিভুজের মধ্যে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করার মাধ্যমে কোনো বাহুর মান বের করতে চাইলে। ঠিক আছে, এই যেটা লেখা আছে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা হচ্ছে সাইনের উল্টাটা, সেটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, সেক থিটা হচ্ছে এটার উল্টাটা অতিভুজ বাই ভূমি, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, কট থিটা হচ্ছে তার উল্টা ভূমি বাই লম্ব। এই হচ্ছে ছকের বিষয়টা। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যেখানে ছক দেখতেছেন, এই ছকটা যদি আমাদের ভালো করে মনে থাকে তাহলে আমরা অনেক দ্রুত গতিতে রেজাল্টগুলো বের করে ফেলতে পারি। এখানে লেখা আছে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। খেয়াল করে দেখেন এই যে 30 ডিগ্রি পাশেই লেখা আছে π/6, এই যে এটা হচ্ছে ডিগ্রিতে লেখা, আর এটা হচ্ছে যে বৃত্তীয় পদ্ধতি রেডিয়ানে লেখা। 30 ডিগ্রি যেই কথা, π/6 একই কথা, এটা ডিগ্রিতে এটা রেডিয়ানে। 45 ডিগ্রি আর π/4 একই কথা, এটা ডিগ্রিতে এটা রেডিয়ানে। আচ্ছা, তো এখন এই যে সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, আর উচ্চতর গণিতের ক্ষেত্রে রেডিয়ানেই বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকে সাইন π/6, সাইন π/4, সাইন π/3, সাইন π/2। তখন এই মানগুলো কিভাবে করে আমাদের সামনে আসতে পারে আমরা মনে রাখতে পারি কিভাবে করে। যথাসম্ভব চেষ্টা করবো একটু কষ্ট হইলেও মুখস্থ করে ফেলার জন্য। এছাড়াও তো একটা টেকনিক মনে রাখতে পারেন, এই যে মনে রাখার কৌশল, সেটা হচ্ছে আপনি যখন সাইনের মান বের করতে চান, কার মান? সাইন। যখন আপনি সাইনের মান বের করতে চান তখন 0, 1, 2, 3, 4, খেয়াল করে দেখেন এখানে 5টা সংখ্যা, 1, 2, 3, 4, 5, এখানে কিন্তু 5টা, 1, 2, 3, 4, 5, এই যে 5টা, এই 5টার মান মনে রাখার জন্য আমরা একটু টেকনিকের দিকে খেয়াল করি। 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4, যখন আমি সাইনের মান বের করতে চাই 0, 1, 2, 3, 4, এই প্রত্যেকটা সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে সাথে সাথে যে রেজাল্টটা পাবো তাকে আমরা বর্গমূল করব। কি করব? বর্গমূল করব। 0, 1, 2, 3, 4 এই প্রত্যেকটা সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ দিব, যে রেজাল্ট পাবো তাদেরকে আমরা বর্গমূল করব। বর্গমূল, বর্গমূলের যেই ফলাফল আসবে, মানে বর্গমূল যেটা আসবে সেটা হচ্ছে এই সাইনের মান। প্রথমে যেটা এই যে 0কে যে ভাগ করছিলেন এটা হচ্ছে সাইন 0 ডিগ্রির মান, এর পরেরটা যেটা যে 1কে ভাগ করছিলেন এটা হচ্ছে সাইন 30 ডিগ্রির মান, পরেরটা এই যে 3 নাম্বারটা 1, 2, 3, 3 নাম্বারটা যেটা এটা হচ্ছে সাইন 45 ডিগ্রি, এর পরেরটা সাইন 60 ডিগ্রি, এর পরেরটা সাইন 90 ডিগ্রি। অর্থাৎ এই যে 0 এটা সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি,
সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, এরা কিন্তু তাদের মান না, এটা তাদের জন্য লাগবে। আপনি সাইন 0 ডিগ্রির মান জানতে চান, তাহলে 0কে 4 দ্বারা ভাগ করেন, এবার বর্গমূল করেন। আপনি সাইন 30 ডিগ্রির মান জানতে চান, 1কে 4 দ্বারা ভাগ করেন, বর্গমূল করেন। সাইন 45 ডিগ্রির মান জানতে চান, 2কে 4 দ্বারা ভাগ করেন, বর্গমূল করেন। সাইন 60 ডিগ্রির মান জানতে চান, 3কে 4 দ্বারা ভাগ করেন, বর্গমূল করেন। সাইন 90 ডিগ্রির মান জানতে চান, তাহলে 4কে 4 দ্বারা ভাগ করেন, বর্গমূল করেন। ঠিক আছে? অর্থাৎ এই সংখ্যাগুলো সিরিয়াল বাই সিরিয়াল এদের সাথে সম্পর্কিত। তো এখন দেখেন, আমি আপনাদের একটু ক্যালকুলেটর বের করে দেখাই আপনাদের সামনে, তাহলে এটা ভালো করে মনে থাকবে। আমরা যদি 0 তাকে 4 দ্বারা ভাগ করি, তাহলে কত বেরোবে? 0ই বেরোবে। তাকে আমরা এখন বর্গমূল করব, তাহলে কত বেরোবে? 0। তাহলে সাইন 0 ডিগ্রির মান 0। এরপরে 1 তাকে আমরা 4 দ্বারা ভাগ করব, তাহলে 1/4। তাকে আমরা এখন বর্গমূল করব। 1কে রুট করলে 1ই হয়, 4কে রুট করলে 2 হয়, তাহলে 1/2। সাইন 30 ডিগ্রির মান 1/2। এবার এর পরেরটা সাইন 45 ডিগ্রির মান জানতে চাই আমরা, তাহলে 2কে 4 দ্বারা ভাগ করব, তাহলে কত হয়? হাফ। তাকে আমরা বর্গমূল করব। তাহলে এখন দেখেন 1কে রুট করলে 1 হয়, আর 2কে রুট করলে √2, 1/√2। এই যে 1/√2। এবার এর পরেরটা আমরা 3কে 4 দ্বারা ভাগ করব, যে রেজাল্ট পেলাম তাকে বর্গমূল করব। 3কে বর্গমূল করলে √3, 4কে বর্গমূল করলে 2, √3/2। এবার পরেরটা মান জানতে চাই, 4কে 4 দ্বারা ভাগ করব, তাহলে কত আসে? 1। তাকে আমরা বর্গমূল করব, 1কে বর্গমূল করলে 1 আসে, এই যে 1। তাহলে এই হচ্ছে বিষয়। সাইনের মানগুলো বের করতে গিয়ে কীভাবে করে বের করতে পারি? আমরা 0, 1, 2, 3, 4 এদেরকে 4 দ্বারা ভাগ করব, ভাগফলকে বর্গমূল করব, এটাই আলটিমেটলি রেজাল্ট। তো সাইনের যখন রেজাল্ট বের হয়ে যাবে, এবার কসের মান বের করবেন কীভাবে করে? এখানে কোসাইন লেখা, সংক্ষেপে কস। কসের মান বের করব কীভাবে করে? এই যে সাইনের মান বের করতে গিয়ে 0 থেকে আরম্ভ করছিলাম, 0, 1, 2, 3, 4। এবার উল্টান, 4, 3, 2, 1, 0। যা এখানে বলছিলেন এটাকে উল্টান, 4, 3, 2, 1, 0। সিস্টেম এবার বাকিটা পুরাটা আগের মতোই, 4, 3, 2, 1, 0। এবার আপনি 4 দ্বারা ভাগ করেন, এবার বর্গমূল করেন, দেখেন রেজাল্ট কত আসে। 4/4, তার মানে 1, তাকে রুট করলে 1 হয়, তাহলে কস 0 ডিগ্রির মান 1। 3কে 4 দ্বারা ভাগ করলে 3/4, তাকে রুট করলে হবে √3/2, কস 30 ডিগ্রির মান √3/2। এবার 2/4 মানে কত? হাফ। হাফকে রুট করেন, তাহলে 1/, এখানে আমাদের আসবে কত? সেটা হচ্ছে 2। আচ্ছা, 1/2, তাহলে 1কে রুট করলে 1, 2কে রুট করলে √2, 1/√2। এই যে দেখেন cos 45 ডিগ্রি মান 1/√2। একই সিস্টেমে বাকিগুলো, হ্যাঁ, একই সিস্টেমে বাকিগুলো। আপনাদের আর সময় নষ্ট করতে চাই না, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে সাইনের মান বের করার জন্য 0, 1, 2, 3, 4 এই 5টা মানকে 4 দিয়ে ভাগ করব, বর্গমূল করব, তাহলে আমি ধারাবাহিকভাবে সাইনের মান পেয়ে যাব। আর কসের মান পাওয়ার জন্য 4, 3, 2, 1, 0 তাকে 4 দিয়ে ভাগ করে বর্গমূল করব, তাহলে আমি কসের মান পেয়ে যাব। তাহলে সাইনের মান, কসের মান হয়ে গেল। এবার টেনের মান, টেনের মান বের করার ক্ষেত্রে 0, 1, 3, 9 চারটা সংখ্যা। বলবেন স্যার কোন তো 5টা, 1, 2, 3, 4, 5, তাহলে এখানে 4টা লিখলো কেন? একটার মধ্যে একটু ঘটনা আছে, সেটা একটু পরে বলতেছি। 0, 1, 3, 9, 0টা হচ্ছে প্রথমটার জন্য, 1 হচ্ছে দ্বিতীয়টার জন্য, 3 হচ্ছে তৃতীয়টার জন্য, 9 হচ্ছে চতুর্থটার জন্য, পঞ্চমটার জন্য একটু লাস্টে কথা হবে, ওইটা একটু পরে যাই। তাহলে 0 হচ্ছে এটার প্রথমটা, 1 হচ্ছে দ্বিতীয়টার, 3 হচ্ছে তৃতীয়টার, 9 হচ্ছে চতুর্থটার। কি করব? 10-এর মান যখন বের করতে যাব, এদের সবাইকে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ, আগের বার ভাগ করছিলাম 4 দিয়ে, এখন ভাগ করব 3 দিয়ে। 3 দিয়ে ভাগ করে যেই ফলাফল পাবো তাকে আমরা আবার বর্গমূল করব। দেখেন বারে বারে বর্গমূলের কথা আসতেছে, বারে বারে বর্গমূলের কথা আসতেছে। তাহলে 0, 1, 3, 9 এদেরকে 3 দিয়ে ভাগ করব, এরপরে বর্গমূল করব। তাহলে আমরা যদি 0কে 3 দ্বারা ভাগ করি তাহলে 0 আসবে, তাকে বর্গমূল করি 0ই আসবে। 10, 0 ডিগ্রির মান 0।
1কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 1/3, তাকে বর্গমূল করব, তাহলে 1/3কে বর্গমূল করলে কত আসে? 1/3 তাকে বর্গমূল করব, তাহলে 1/√3। এই দেখেন 1/√3। 3কে 3 দ্বারা ভাগ করলে হয় 1, 1কে রুট করলে 1ই হয়। 9/3, 9কে যদি 3 দ্বারা ভাগ করি তারপর বর্গমূল করব, 9কে 3 দিয়ে ভাগ করলে হয় 3 আর হচ্ছে রুট, তাহলে √3, এই যে √3। এবার আসেন লাস্টেরটার ক্ষেত্রে আসি, সেটা হচ্ছে ট্যানের ক্ষেত্রে আমরা একটা সূত্র শিখছি না, tan θ = sin θ ডিভাইডেড বাই cos θ। প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করেন, tan θ এর ক্ষেত্রে আমরা একটা সূত্র শিখছিলাম sin θ ডিভাইডেড বাই cos θ, sin θ ডিভাইডেড বাই cos θ। তো এখন দেখেন এই যে sin θ বাই cos θ এটা কিন্তু অন্য সবার ক্ষেত্রেই প্রযোজ্য, আপনি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সবার ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। তবে এটাকে সহজে মনে রাখার জন্য আমরা এই সংখ্যাগুলো নিয়ে কথা বলছি, লাস্টেরটার মধ্যে এটা প্রযোজ্য হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা ওই আসল জায়গাতেই ফেরত যাচ্ছি, sin θ বাই cos θ। তো আপনি জানতে চান 90 ডিগ্রির মান, তাহলে tan 90 ডিগ্রি, তাহলে কি হবে? sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি। tan 90 ডিগ্রি ইকুয়াল টু sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান কত বের হয়েছে? 1। cos 90 ডিগ্রির মান কত বের হয়েছে? 0। প্রিয় শিক্ষার্থীরা আপনারা বলেন তো, কোনো ভগ্নাংশের হর যদি 0 হয় তাহলে কি তার ফলাফল আর পাওয়া যায়? না, তার ফলাফল আর পাওয়া যায় না। তাহলে 1/0, 1কে 0 দ্বারা ভাগ করতে হবে, তো 0 দ্বারা তো ভাগ করা যায় না, তাহলে ফলাফল হচ্ছে অসংজ্ঞায়িত। ফলাফল কি? অসংজ্ঞায়িত। এটার আমরা আনুষ্ঠানিক কোনো রেজাল্ট পাচ্ছি না, 1/0 অসংজ্ঞায়িত। তাহলে tan 90 ডিগ্রি মান কত? অসংজ্ঞায়িত। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা tan এর মান বের করে ফেললাম। এবার কটের মানের ক্ষেত্রে কি করব? কটের মান একদম সহজ, আপনারা সবাই জানেন tan এর সাথে কটের সম্পর্ক কেমন সম্পর্ক? বিপরীত সম্পর্ক। তো এখন দেখেন tan এর ক্ষেত্রে প্রথমে আপনি কি বলবেন? এই যে কট 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 0 ডিগ্রি, এখানে অসংজ্ঞায়িত কেন লিখলো? কটের ক্ষেত্রে আমরা কি জানি? cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা। তাহলে সেই ক্ষেত্রে cot 0 ডিগ্রি তার মানে কি? cos 0 ডিগ্রি বাই sin 0 ডিগ্রি। তাহলে এখন দেখেন cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান 1, sin 0 ডিগ্রির মান কত? 0। তাহলে কি হবে? অসংজ্ঞায়িত। যে cot 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন আপনি জানতে চান cot 30 ডিগ্রির মান। আমরা জানি যে cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা, জানেন কিনা সবাই? হ্যাঁ, আপনারা সবাই জানেন cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা। তাহলে আপনি জানতে চান cot 30 ডিগ্রির মান, তাহলে কি হবে? 1/tan 30 ডিগ্রির মান। তাহলে 1/tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি কত? 1/√3, 1/√3। তাহলে উপরের 1 ভাগটা উল্টাইলে গুণ, নিচেরটা উল্টায় যাবে, তাহলে আলটিমেটলি √3। এই হচ্ছে √3। তাহলে আমি কটের মান বের করতে গিয়ে কী লিখব? 1/tan থিটা। কটের মান বের করতে গিয়ে কী লিখব? 1/tan থিটা। কটের মান বের করতে গিয়ে লিখব 1/tan থিটা। আমরা এই সম্পর্ক ব্যবহার করলেই আমি কটের মান পেয়ে যাব। সেকের ক্ষেত্রেও সম্পর্ক কি? সেটা হচ্ছে আমরা জানি যে sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা, sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা। তাহলে আমি সেকের মান জানতে চাই, তাহলে আমি কীভাবে করে বের করব? 1/cos থিটা। sec 30 ডিগ্রি বের করবেন, তাহলে 1/cos 30 ডিগ্রি। তো এরপরে আমরা দেখব কোসেক থিটার মান। কোসেক 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলো কীভাবে করে বের করতে পারি? কোসেক থিটার মান বের করার ক্ষেত্রে আমরা 1/sin থিটা এই সম্পর্কটা ব্যবহার করব। অর্থাৎ আপনি কোসেক 0 ডিগ্রির মান বের করতে চান, তাহলে 1/sin 0 ডিগ্রি, আপনি 1-এর নিচে sin 0 ডিগ্রির যেই মান, sin 0 ডিগ্রির মান 0, তাহলে আমরা 0 বসাবো। 1/0 তার মানে কি হবে? এটা অসংজ্ঞায়িত। এই যে কোসেক 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। এইভাবে করে আমরা এই সম্পর্ক ব্যবহার করে রেজাল্টটা বের করে ফেলতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এই ছকের মধ্যে এই মানগুলো আমরা কিভাবে করে খুব সহজে বের করতে পারি সেই কৌশলটা আমরা দেখালাম, যে আপনি যখন সাইনের মান বের করবেন তখন 0, 1, 2, 3, 4 এই সংখ্যাগুলোকে 4 দিয়ে ভাগফলকে বর্গমূল করব, সেটাই হচ্ছে ফলাফল। এরপরে কসের মান বের করতে চাই, 4, 3, 2, 1, 0 এই মানগুলোকে 4 দিয়ে ভাগ করে ভাগফলকে বর্গমূল করব, সেই রেজাল্ট।
10 10 কি 0139 এদেরকে 3 দ্বারা ভাগ করব, ভাগফলকে বর্গমূল করব, সেটা ফলাফল। আর লাস্টে tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, কেন সেই ব্যাখ্যাটা দিয়েছি, sin থিটা ডিভাইড বাই cos থিটা। ওকে, এবার কটের মান বের করতে গিয়ে 1/10 ওই সম্পর্ক ব্যবহার করব। সেকের মান বের করতে গিয়ে 1/cos এই সম্পর্ক ব্যবহার করব। কোসেক 1/sin এই সম্পর্ক ব্যবহার করব। এইভাবে করে করে আমরা এই ছকের মানগুলো বের করে ফেলতে পারি, খুব সহজে আমাদের সামনে ফলাফলগুলো চলে আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্বে আমরা চেষ্টা করেছি একেবারে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য যে অধ্যায় 8 ত্রিকোণমিতি, এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গিয়ে কোন কোন সূত্রগুলো আমাদের লাগবে, এগুলো আমাদের জানা দরকার, সেগুলো নিয়ে আজকের পর্বে আমরা বিস্তারিত আলোচনা করলাম।